নমস্কার বন্ধুরা, আমার অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত। সামনে পুজো উপস্থিত হচ্ছে। পুজোতে বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। এক ধরনের মানুষ বাইরে ঘুরতে যেতে পছন্দ করে, তো আরেক ধরনের মানুষ ঠাকুর দেখতে পছন্দ করে, আরেক ধরনের মানুষ বাড়িতে আড্ডা মারতে পছন্দ করে। আর এক ধরনের মানুষ আছে যারা সারা বছর অন্য কাজে ব্যস্ত থাকলেও তাদের অফিসিয়াল কাজকর্মগুলো সেরে নিতে চায়। সেরকমই অফিসিয়াল কাজের মধ্যে এখন বর্তমানে পশ্চিমবঙ্গে বিশেষ করে যারা বাংলাদেশ থেকে যেসব হিন্দুরা এসছে তাদের সিটিজেনশিপ সার্টিফিকেটে বিভিন্ন কাজকর্ম তারা করে নিতে চাইছে, সেই সম্পর্কে কিছু আপডেট দেব। তার আগে বলে রাখি, যারা আমি মূলত খবরগুলো সংগ্রহ করে আগেই বলেছি কলকাতা কেন্দ্রিক জেলাগুলো থেকে, তেমনি বহু লোকে ফোন করেন বা বহু লোকে জানতে চান এরপরে কবে হিয়ারিং, কতদিন ধরে হিয়ারিং, লাস্ট কবে হিয়ারিং হচ্ছে, অমুক জায়গায় হিয়ারিং হচ্ছে কিনা। আপনাদের ছোট্ট করে আপডেট দিই। আমি ভিডিও করি বা আমি যে বলি উত্তর 24 পরগনা জেলা থেকে, এখানে হেড অফিস বারাসতে অবস্থিত। এই উত্তর 24 পরগনায় জুন জুলাই এবং আগস্ট, জুন জুলাই আগস্ট এই সময় যারা ফর্ম ফিল আপ করেছে তাদের মূলত এই সেপ্টেম্বর মাসের শেষের দিকে, কারো 26, কারো 27 অথবা অক্টোবর মাসের প্রথম দিকে ডেট ইতিমধ্যে পড়ে গেছে। এবার আপনি মনে হতে পারে যে আগস্ট মাসে ফর্ম ফিল আপ করে সেপ্টেম্বরে ডেট কি করে পড়ছে, কেন আমরা আগস্টে ফর্ম ফিল আপ করেছি, আমাদের কেন পড়েনি? আমরা জুলাইতে ফর্ম ফিল আপ করেছি শেষের দিকে, আমাদের কেন পড়েনি? এটা আমারও জানা নেই। তবে বলছি, জুন মাস, জুলাই মাস এবং আগস্ট মাস এই 3টে মাসের কোনো নির্দিষ্ট ফর্ম নাম্বার নেই, মিক্সড। জুন মাসেরও ডাকছে হিয়ারিংয়ে, জুলাই মাসেও হিয়ারিংয়ে ডাকছে, আবার আগস্ট মাসেও হিয়ারিংয়ে ডাকছে। আগস্ট মাস মানে 1 মাস আগে, 1 মাস আগেও যারা ফর্ম ফিল আপ করেছেন আপনাদের অনুরোধ করব প্রত্যেকে মোবাইলটা ভালোভাবে চেক করবেন। তাহলে আজকের আপডেট হলো 1 নম্বর উত্তর 24 পরগনা হিয়ারিং সংক্রান্ত দিলাম। 2 নম্বর, যারা বারংবার ফোন করছেন বা মেসেজে জানতে চাইছেন নদিয়া জেলার খবর কি, নদিয়া জেলার হিয়ারিং কি হচ্ছে কিনা। নদিয়া জেলার হিয়ারিং কৃষ্ণনগরে হচ্ছে। লাস্ট খবর দিই, আমার একদম জানা জুলাই মাসের 7 তারিখে একজন ফর্ম ফিল আপ করেছিলেন, আমি তাকে সাহায্য করেছিলাম, তার কিন্তু ডেট পড়ে গেছেন এই মাসে, সেপ্টেম্বরে হিয়ারিং। জুলাই মাসের 7 তারিখে ফর্ম ফিল আপ করেছে, আগস্ট চলে গিয়ে সেপ্টেম্বর মাসে কিন্তু হিয়ারিং আপনাদের বলে দিচ্ছি। অর্থাৎ একটা উত্তর 24 পরগনা জেলার আপডেট পেলেন, দক্ষিণ 24 পরগনা জেলার আপডেট পেলেন। 2 নম্বর আপডেট শেষ। 3 নম্বর আপডেটে ফিরে আসি। যারা প্রবাসী ভাই বোনেরা যারা আছেন, দূর দূরান্ত যারা কাজ করতে গেছেন, যারা এখান থেকে রাজ্যের বিভিন্ন দেশের বিভিন্ন রাজ্যে কাজ করছেন, তাদের জন্য আপডেট। তারা বহু লোকই মনে করছেন যে পুজোর ছুটিতে ওয়েস্ট বেঙ্গলে গিয়ে ফর্ম ফিল আপ করবো। তবে খবর দিয়ে রাখি, ওয়েস্ট বেঙ্গলের কোর্টগুলো 26 তারিখ হয়ে ছুটি পড়ে যাচ্ছে। অর্থাৎ এই 26শে সেপ্টেম্বর থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত, 26শে সেপ্টেম্বরের পর থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত কিন্তু কোর্ট ছুটি আছে। অর্থাৎ এই সময় কোর্ট সংক্রান্ত এফিডেভিট করতে পারবেন না, আর এফিডেভিট করতে না পারলে ফর্ম ফিল আপও হবে না। বিশেষ করে যারা প্রবাসী ভাই বোনেরা আছে, যারা অন্য রাজ্যে কাজ করেন, ভেবেছিলেন পশ্চিমবঙ্গে এসে পুজোর ছুটিতে কাজ করবেন, তাদেরকে বলে রাখি পুজোর ছুটি পড়ে যাচ্ছে 26 তারিখ কোর্ট হয়ে। তারপরে কিন্তু লক্ষ্মী পুজোর পরে গিয়ে লোয়ার কোর্টগুলো খুলবে, তারপরে কিন্তু এফিডেভিট হতে পারে। অর্থাৎ এই মাঝখানে 8-10 দিন কিন্তু কোর্ট হবে না, বা কোর্ট না হলে কিন্তু আপনার ফর্ম ফিল আপ করা সম্ভব নয়। তাই ফর্ম যারা ফিল আপ করবেন ছুটির মধ্যে ভেবে রেখেছেন, বিভিন্ন ক্যাম্পে বিভিন্ন জায়গায় নিজে একা একা যে যেভাবে পারবেন ফর্ম ফিল আপ করা যারা ভেবে রেখেছেন, তাদের জন্য বলে রাখি আপনারা কিন্তু কোর্ট এফিডেভিট ছাড়া কিন্তু ফর্ম ফিল আপ সম্ভব নয়। তাই এই মাঝখানে টাইমটাকে বাদ দিয়ে আগে পিছে করার প্রিপারেশন নেবেন। কিন্তু যারা পুজোর ছুটির মধ্যে কাজ করবেন বলেছিলেন, তাদের জন্য আপডেট, এই সময় কিন্তু কোর্ট বন্ধ থাকবে, কোনো রকম এফিডেভিট কোনো কোর্টেই করতে পারবেন না। 3 নম্বর আপডেট হয়ে গেল। 4 নম্বর আপডেট, আগে আপনাদের অন্য একটা ভিডিওর মাধ্যমে বলেছি, যারা ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছেন বা যারা ক্যারেক্টার সার্টিফিকেট অন্যের কাছে নিচ্ছেন, যিনি ক্যারেক্টার সার্টিফিকেট দেবেন ওনার অন্তত একটা ভোটার কার্ড বা আধার কার্ড
সই করে সঙ্গে রাখবেন। কোনো জায়গায় কিন্তু দূর থেকে খবর পাচ্ছি ক্যারেক্টার সার্টিফিকেট যিনি দিয়েছেন ওনার ডকুমেন্টস চেক হচ্ছে, অর্থাৎ ফলস কারো সই করিয়েছেন কিনা সেটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। তাহলে এটা হলো 1 নম্বর উত্তর 24 পরগনার আপডেট। 2 নম্বর আপডেট গেল আপনার নদিয়া জেলা আপডেট। 3 নম্বর আপডেট গেল আপনার এফিডেভিট, পুজোর সময় ছুটি থাকবে, কোর্টে কাজ হবে না। 4 নম্বর আপনার ক্যারেক্টার সার্টিফিকেটের আপডেট। পঞ্চম আপডেটটা খুব গুরুত্বপূর্ণ। পঞ্চম আপডেটটা হলো আপনারা দেখুন একটি ফোন নম্বরে বহু ফর্ম ফিল আপ করা যায়, এটা সত্য কথা। একটি ফোন নম্বরে বহু ফর্ম ফিল আপ করা যায়। আপনি ধরেন বয়স্ক বা ঠিকঠাক ফোন চালাতে পারেন না, আপনি এই সময় অন্যের ফোন নাম্বার দিয়ে আপনি একটা লগ ইন করেছিলেন, আপনার কাজ করবেন। ঠাকুর না করুক সেই ব্যক্তির যদি ফোনটা কোনো কারণে সেই সময় হারিয়ে যায়, ভেঙে যায়, অথবা পরেরটা বেশ ইম্পর্টেন্ট, ঠাকুর না করুক সেই ব্যক্তিরা যদি ঈশ্বরের কাছে পৌঁছে যায় তাহলে আপনি কি করে কন্ট্যাক্ট পাবেন। একটা করুণ কাহিনী বলি। এই যে নদিয়া জেলা একটা আপডেট দিলাম, সেই ব্যক্তির ফর্ম ফিল আপে আমি একটু সাহায্য করেছিলাম। তার ছেলে উত্তরপ্রদেশে থাকে, ইউপিতে ডাক্তারি করে। বাংলাদেশে যারা আসে তারা বিভিন্ন রাজ্যে গিয়ে ডাক্তারি করে। সেই ডাক্তারি করতে ইউপিতে থাকে। তার বাবা থাকে চাকদা, নদিয়ার চাকদায়। বাবা ফর্ম ফিল আপ করেছিল ছেলের নাম্বারে, কিন্তু দুর্ভাগ্য বিষয় সেই বাবার ফর্ম ফিল আপের হিয়ারিংয়ের টাইম চলে এসছে। মাত্র 1 মাস আগে ছেলেটা হঠাৎ অসুস্থ হয়ে ইউপিতে মারা যায়। হঠাৎ অসুস্থ হয়ে ছেলেটা ইউপিতে মারা যায়। ছেলের যিনি মিসেস, উনি ইউপি বাসিন্দা, কোনো রকম তার ফোনটা দেয়নি বা কোনো রকম সাহায্য করছে না। অর্থাৎ সেই ব্যক্তির ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে, 3 মাস 2.5-3 মাস হয়ে গেছে। ছেলের দুর্ভাগ্যবশত তার ছেলেকে ওপরওয়ালা নিয়ে নিয়েছে। এই সময় তার ছেলের ফোনটা পাচ্ছেন, অর্থাৎ তার জন্য তিনি হিয়ারিংয়ে উপস্থিত হতে পারছেন না। তাহলে এই ধরনের যারা নিজের নাম্বার অন্যের ফোনে দিয়ে ব্যবহার করছে, নিজের সার্টিফিকেটের জন্য বংশ পরম্পরা থাকবে, তাই বলছি যতটা সম্ভব নিজের ফোন নাম্বার ব্যবহার করুন। কাকা জ্যাঠা পিসি মামার ফোন নাম্বার ত্যাগ করুন। এইগুলো বাদ দিয়ে নিজের ফোন নাম্বারে আপনারা ব্যবহার করুন, তাহলে কিন্তু আপনাদের এটা ভালো হবে। কোনো কারণে সেই ফোনের প্রবলেম হয় বা ফোন ব্যবহারকারী কোনো দুর্ঘটনা ঘটে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সম্ভব হবে না। মূলত এই ধরনের আপডেট পুজোর আগে যেগুলো গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানানো অতি প্রয়োজন। কারণ পুজোর ছুটিতে দূর দূরান্ত থেকে বিভিন্ন প্রবাসীরা এসে বহু ফর্ম ফিল আপ করবে বিভিন্ন কেন্দ্রে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যে ফর্ম ফিল আপ হবে, যারা করার চেষ্টা করবে বা ছুটির সময় সবাই কাজ এগিয়ে রাখতে চায়, তাই গুরুত্বপূর্ণ আপডেটগুলো দিলাম। যারা ফর্ম ফিল আপ করছে তারা যদি উপকার হয় এই কারণে। তার সঙ্গে বলে রাখি, আগে একটি ভিডিওতে বলেছি বহু ব্যক্তি বলে সার্টিফিকেট কবে বেরোবে। একটু বলে রাখি, আজকে সেপ্টেম্বর মাসে 18 তারিখে সল্টলেকে রাজ্য বিজেপি সংগঠন ও আরএসএস একসঙ্গে মিটিং করে কি করে দ্রুত সার্টিফিকেট পাওয়া যায় সেই ব্যবস্থার জন্য কিন্তু পর্যালোচনা করেছে। রাজ্য বিজেপি এবং দেশের আরএসএস সংগঠন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক, রাষ্ট্রীয় আরএসএস যে সংগঠন আছে, তারা একসঙ্গে যুগ্মভাবে তাদের মিটিং করা হয়েছে এই মাসের 18 তারিখে সল্টলেকে। সেখানে কিভাবে এই আরএসএস এবং বিজেপি একত্রিত হয়ে কাজ করে এবং বহু সংখ্যক সার্টিফিকেট যেন পায়। কারণ একটা জিনিস বলে রাখি, আজকে সত্য কথা, বহু সার্টিফিকেট পাবলিশড হবে একসঙ্গে। আগামী দিনে কিন্তু বিজেপি 2026 সালে ভোটে লড়ার টার্গেট নিয়েছে এই সার্টিফিকেটের মাধ্যমে। তাহলে যারা সার্টিফিকেট করতে চাইছেন আমি বলবো অবশ্যই সার্টিফিকেটে অ্যাপ্লাই করুন, যদি আপনি এলিজিবল হন। এমনি করতে চাইলে করে ফেলুন। আর একটা আপডেট দেব, যারা করতে চাইছেন, বহু জায়গায় ক্যাম্প হয়েছে, বহু সাইবার ক্যাম্পে খুলেছে। আমার প্রথম দিকে একটা ভিডিওতে বলেছিলাম সাইবার ক্যাম্প কিন্তু সঠিকভাবে পারবে না। সাইবার ক্যাম্পের প্রতি সম্মান জানিয়ে
আগের ভিডিওতে বলছি, এই ভিডিওতেও বলছি, যারা ক্যাম্প করছেন তাদেরও বলছি, আপনারা ভাবনা চিন্তা করে সঠিক জেনে মানুষের ফর্ম ফিল আপ করবেন। বহু ফর্ম আমার কাছে এসছে, বিভিন্ন লোক ভিডিওতে অনেক সময় পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে, কেউ বাড়িতে এসে দেখিয়ে যায় অন্য কথা ফর্ম ফিল আপ করেছে। ফর্ম ফিল আপটা সাবধানে করবেন, সেকশনগুলো বুঝে করবেন। বাবা মা কোথায় আছে, সন্তান কোথায় আছে, স্বামী স্ত্রী যারা আছেন, স্বামী স্ত্রীর ফর্মটা কিন্তু চেষ্টা করুন একই সময় করা। স্বামী এবং স্ত্রীর ফর্মটা যখন ফিল আপ করবেন চেষ্টা করে পর পর করা, কারণ অনেক সময় দেখা গেছে স্বামী যে বিবাহ ডেট দিয়েছে স্ত্রী কি করলো অন্য ডেট দিয়ে ফেলেছে। মানে একই স্বামী একই স্ত্রী, স্বামী একটা ডেট দিয়েছে, স্ত্রী হয়তো 1 মাস পরে ফর্ম ফিল আপ করছে, স্ত্রীর ফর্ম ফিল আপে আবার অন্য ডেট চলে এসছে। কতটা হাস্যকর এই ধরনের ব্যাপারটা। স্বামী স্ত্রী ম্যাচিং করার জন্য ডেট অফ এন্ট্রি, ছেলে মেয়ের বয়স, এই ম্যাচ করানোর জন্য অবশ্যই একসঙ্গে ফর্ম ফিল আপ করবেন। আর লাস্ট আপডেট অতীব গুরুত্বপূর্ণ। যারা যারা বিবাহ রেজিস্ট্রি করছেন, বিবাহ রেজিস্ট্রি করতে গেলে এক যন্ত্রণা আছে। যদি আপনি কোনো কারণে ডেট অফ এন্ট্রি ভুল করেন, সেই ডেট অফ এন্ট্রির সঙ্গে ম্যাচিং করতে গেলে কোনো কারণে বিবাহ তারিখের প্রয়োজন হয়। আগেকার দিনে বা এখন যারা বিশেষ করে বাংলাদেশিদের সব থেকে বড় অসুবিধা হলো ছেলে আর মায়ের বয়সের তফাৎ 10 বছর, মেয়ে আর মায়ের বয়সের তফাৎ 12 বছর। আসলে 12 বছর নয়, আসলে হয়তো 22 বছর। বাংলাদেশ থেকে এসে কোনো কারণে চালাকি করে একটা ডকুমেন্টস তৈরি করে ফেলেছেন, সেই ডকুমেন্টসে কোন বয়স হচ্ছে সেটা করতে ভুলে যান। তখন ছেলের সঙ্গে মায়ের 10 বছরের 8 বছরের বয়সের ডিফারেন্স হয়ে যাচ্ছে, যেটা সম্ভব নয়। একটা ঘটনার উদাহরণ দিই। এক ব্যক্তি হিয়ারিংয়ে গেছে, হিয়ারিংয়ে গিয়ে দাবি করেছেন, তার বিবাহ তারিখ বর্ণনা করেছেন 85 সাল, 1985 সাল, তার সাপোর্টিং ডকুমেন্টস দেখিয়েছে। তারপরে জিজ্ঞাসা করা হয়েছে আপনার ছেলের জন্ম কত, সে বলছে 1983। তাহলে বিয়ের তারিখ দেখিয়েছে 1985 আর ছেলের জন্ম হয়েছে 1983। তার মানে কি ভুল করেছে? ভুলটা করেছে হয়তো ছেলের জন্মটা অরিজিনালি 83, অরিজিনালি ছেলের জন্ম 83, কিন্তু মা বাংলাদেশের থেকে ইন্ডিয়ায় ডকুমেন্টস এনে এমন করে ফেলেছে মায়ের সঙ্গে ছেলের ডিফারেন্স হয়তো 16 বছর হয়ে গেছে। আবার 16 বছরে বিয়ে রেজিস্ট্রি হয় না। জিনিসটা বুঝুন, 16 বছরে আসলে বিবাহ রেজিস্ট্রি এখনকার দিনে সম্ভব নয়। এখন যে হিন্দু একটা আছে বা স্পেশাল ম্যারেজ আছে বা হিন্দু ম্যারেজ আছে, 18 বছর ছাড়া বিবাহ সম্পন্ন নয়। হয়তো হয়তো এই ক্ষেত্রে বিয়ের রেজিস্ট্রি সার্টিফিকেট করার জন্য তার বিবাহ ডেটটা সামনে এগিয়ে দিয়েছিল, কিন্তু পরে ছেলের কথাটা ভাবেনি। এই ছেলের কথাটা না ভাবাতে ফর্ম ফিল আপ করতে গিয়ে যেখান থেকে করে থাকুক ছেলের বয়সটা অরিজিনালটা দিয়েছে। স্বাভাবিকভাবে হিয়ারিংয়ে গেছে, বিয়ের ডেট দেখছে 85 আর ছেলের জন্ম 83, ফর্ম ক্যান্সেল, একদম ফর্মটা ক্যান্সেল হয়ে গেল। পরে চেয়েছে, তাকে শোকজ করেছে, এই সাপোর্টিং, ক্যান্সেল ঠিক বলবো না, শোকজ করে বলছে সাপোর্টিং আপনি বর্ণনা করুন এটা কি করে হলো। তাহলে ফর্ম ফিল আপ করার সময় আগে পিছে ডানে বায়ে ছেলের জন্ম তারিখ, মেয়ের জন্ম তারিখ, ছেলের ছেলের মিসেস আছে কিনা, নাতি আছে কিনা, মেয়ের বিয়ে আছে কিনা, বিয়ে হয়েছে কিনা, বাংলাদেশে কোথায় জন্মেছিলেন, বাংলাদেশ থেকে কবে এসছেন, ডেট অফ এন্ট্রি, সমস্ত কিছু ক্যালকুলেশন করতে হয়। শুধু যে ফর্ম ফিল আপ করবে তার ক্যালকুলেশন করলে ভুল হবে। তার ফর্ম ফিল আপ করার সময় তার মিসেসটা ভাবতে হবে, বাবার ভাবতে হবে, মায়ের ভাবতে হবে, ছেলে মেয়ের ভাবতে হবে। অর্থাৎ ফর্ম ফিল আপ করার সময় এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু ভাববেন, নাহলে কিন্তু ভুল করবেন 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 করবেন। কেন আমি বলছি এত বারবার? ফর্ম ফিল আপে ভুল হয়ে গেলে কিন্তু ক্ষমাটা কম আছে। ডকুমেন্টস আপলোড ভুল হয়ে গেলে এদিক ওদিক করে ম্যানেজ করা যায়, কিন্তু ফর্ম ফিল আপে ভুল হয়ে গেলে কিন্তু সহজে কারেকশন করা যায় না। যদিও মাদার সাইট থাকে, যারা ডিস্ট্রিক্ট লেভেল কমিটির কাছে মাদার সাইটটা থাকে,
তবু তারা কিন্তু করতে চায় না। তাই আপনাদের এই আপডেটগুলো দেবো। এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় কিন্তু অতি সাবধানী বিষয়, সূক্ষ্ম বিষয়, অতি সাবধানী বিষয়। তাই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেব যে হয়তো ডিসেম্বর মাসের আগেই কয়েক হাজার সংখ্যাটা 50,000 হতে পারে, কয়েক হাজার সংখ্যাটা 50,000ও হতে পারে। সার্টিফিকেট বেরোবে 26 সালে। বিজেপির যে টার্গেট করেছে এই সংখ্যক সার্টিফিকেট নিয়ে 26-এর ভোটে প্রচার করবে। তাই যারা ভাবছেন ফর্ম ফিল আপ করবো কি করবো না, সেটা তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু ফর্ম ফিল আপ করবেন তার আগে পিছে যে টিপসগুলো দিলাম চেষ্টা করবেন, আপনাদের সুবিধা হবে, আপনাদের ভালো হবে। আর আপনাদের সার্টিফিকেট বেরোলে মানুষের তৃপ্তি পাবো। আমাদের ওপার বাংলা থেকে পলায়ন করে যারা এসছেন তারা সার্টিফিকেট পাচ্ছেন, তারা এই দেশের বৈধ নাগরিকত্ব হচ্ছেন, তারা গর্ব করে বলতে পারবে আমি বাংলাদেশের কুমিল্লায় জন্মেছি। তারা ইন্ডিয়ায় বসে পুলিশের সামনে, আইবির সামনে, এয়ারপোর্টে, হসপিটালে, থানায়, কোর্টে গর্ব করে বলতে পারবে আমি গোপালগঞ্জে জন্মেছি, আমার বাড়ি মুজিবরের বাড়ির পাশে বাড়ি ছিল। গর্ব করে বলতে পারবে আমি ঢাকায় জন্মেছি, আমার বাড়ি ঢাকা ইউনিভার্সিটির পাশে ছিল। গর্ব করে বলতে পারবে আমি চট্টগ্রামে জন্মেছি, আমার বাড়ি থেকে বাড়ির পরে কিন্তু সেই চট্টগ্রামের আন্দোলন শুরু হয়েছিল। এইগুলো ভারতবর্ষ থেকে পুলিশের সামনে, কোর্টের সামনে গর্ব করে বলতে পারবেন যে আমি বাংলাদেশি, বাংলাদেশে জন্মেছি, আমার জন্মভূমি বাংলাদেশ, আমার কর্মভূমি এখন ভারতবর্ষ, এই মহান ভারতবর্ষ। এটুকু বলে আবার সকলকে প্রণাম জানিয়ে আমার এই বক্তব্য শেষ করলাম। সকলে ভালো থাকবেন।